অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথামেটিক্স বা বিচ্ছিন্ন গণিতের খুবই সহজ এবং খুবই মজার একটা চ্যাপ্টার হচ্ছে গ্রাফস বা গ্রাফ। সো আজকের এই ক্লাসে আমরা গ্রাফের একেবারে পোস্টমর্টেম করব, অর্থাৎ গ্রাফ রিলেটেড যত ধরনের কনসেপ্ট আছে সকল বিষয় আমরা এই ক্লাসে ক্লিয়ার করব, বেসিক কনসেপ্টগুলা। তো দেখেন, এই গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি যা আছে তার অলমোস্ট 90% হচ্ছে ডেফিনেশন নির্ভর। অর্থাৎ এই গ্রাফের যে মানে থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো প্রুফ করতে হলে আপনাকে ডেফিনেশনগুলো জানতে হবে। বিভিন্ন ধরনের গ্রাফ আছে, বিভিন্ন ধরনের গ্রাফ আছে। সো প্রত্যেকটা গ্রাফের ডেফিনেশন যদি আপনি ভালো করে বুঝতে পারেন, ফিল করতে পারেন, তাহলে এই চ্যাপ্টার আপনার কাছে খুবই সহজ বলে মনে হবে। তো চলুন আমরা গ্রাফ শুরু করি। তো অনেক অনেক বড় কথাবার্তা, অনেক কঠিন এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে একটু সামারি করি এবং মূল বিষয়গুলোকে আমরা একটু ফিল করার চেষ্টা করি। তো দেখেন, একটা লেখ গঠিত হয় দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে শীর্ষবিন্দু, যেটাকে নোড বলা হয়। শীর্ষবিন্দু মানে কি? ভার্টেক্স, ঠিক আছে। আর অপরটি হচ্ছে ধার সমূহ বা এজ। তার মানে ভি একটি শীর্ষবিন্দু সমূহের সেট, ফাঁকা নয় এমন, মানে ফাঁকা নয় এমন একটা সেট। আমি বুঝাচ্ছি এগুলা ফাঁকা নয় বলতে কি বোঝাচ্ছে। এবং শীর্ষবিন্দু দ্বারা ধারের সেট হচ্ছে ই। তার মানে ভিটা হচ্ছে ভার্টেক্সের সেট, আর ইটা হচ্ছে তার ধার বা এজের সেট। তাহলে বি এবং ই এর সমন্বয়ে যেটা উৎপন্ন হবে সেইটা কি বলা হবে? লেখ, যেটাকে আমরা এই যে ভি ই দ্বারা প্রকাশ করে থাকি। তো জিনিসটাকে আমি একটু এখন প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। মনে করেন, এইটা হচ্ছে একটা লেখ, একটা গ্রাফ। এটা কি একটা গ্রাফ? আমি আমার ইচ্ছা মতো এগুলো অঙ্কন করতে পারবো, সমস্যা নাই। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই অঙ্কন করতে পারবো, আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে দেখেন, এই গ্রাফের এই যে পয়েন্টগুলো আছে এইগুলোর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এই যে পয়েন্টগুলো আছে এইগুলোর নাম হচ্ছে শীর্ষবিন্দু। দেখেন, এইগুলোর নাম হচ্ছে শীর্ষবিন্দু। তো আমরা এইটার নাম দিলাম ভি1, এই শীর্ষবিন্দুর নাম দিলাম আমরা ভি2, এইটার নাম হচ্ছে ভি3, আর এই যে শীর্ষবিন্দু এটার নাম হচ্ছে ভি4। তাহলে দেখেন, এই যে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম, প্রাথমিকভাবে আমরা ধরে নিলাম এটা একটা চিত্র। এটা গ্রাফ হতে হলে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে শীর্ষবিন্দু থাকতে হবে, আর একটা হচ্ছে ধার থাকতে হবে। তো শীর্ষবিন্দু মানে হচ্ছে ভার্টেক্স, ধার মানে হচ্ছে এজ। দেখেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, শীর্ষবিন্দু তো আমরা বুঝলাম যে শীর্ষের যে বিন্দুগুলো আছে, তাহলে ধার কি জিনিস? ধার হচ্ছে, দেখেন আমি আরেকটু সহজভাবে জিনিসটাকে আমি এক্সপ্লেন করানোর চেষ্টা করি। মনে করেন মনে করেন মনে করেন এটা হচ্ছে গ্রাফ। আমি আমার ইচ্ছা মতো আমি গ্রাফ অঙ্কন করতে পারি। সো এইটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, ঠিক আছে। এইটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, আরো শীর্ষবিন্দু আছে, যেমন এখানে হচ্ছে ভি3, এইটা ভি4, এটা ভি5, এটা ভি6, এটা ভি7, এটা ভি8, এটা ভি9। তার মানে এখানে আমরা একটা গ্রাফ অঙ্কন করেছি। সো এখানে যে শীর্ষবিন্দুগুলো আছে, এই শীর্ষবিন্দুগুলোর যদি আমি সেট বলি তাহলে এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তাহলে ভি সমান কি হবে? বি সমান হবে ভি1, ভি2, ভি3, ভি4, ভি5, ভি6, ভি7, ভি8, ভি9, তাই না? তার মানে এখানে 9টা শীর্ষবিন্দু দ্বারা যে সেট গঠিত হয়েছে এটাকে শীর্ষবিন্দু সমূহের সেট বলা হয়। এখন ধার কি জিনিস? ধার হচ্ছে মনে করেন এই হচ্ছে একটা কি শীর্ষবিন্দু, তাই না? এই হচ্ছে একটা এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, আর এই হচ্ছে একটা শীর্ষবিন্দু। দুইটা শীর্ষবিন্দুকে সংযোগকারী যে রেখা সেটার নাম হচ্ছে ধার। তাহলে দেখেন, এই দুইটা শীর্ষবিন্দুকে আমরা এই যে একটা টান দিয়েছি, এই টান দ্বারা যুক্ত করেছি। তো এটা হচ্ছে একটা কি? ধার। তাহলে দুইটা শীর্ষবিন্দুর মধ্যে মিনিমাম একটা ধার থাকবে, বাট আরো ধার থাকতে পারে, ওইগুলো আমরা পরবর্তী ডেফিনেশন গুলোতে গিয়ে শিখবো। তাহলে দেখেন, এইটা হচ্ছে একটা ধার, এইটা 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 একটা ধার, এই হলো ধার, এই হলো ধার, এই হলো ধার। তাহলে আমরা একটু গণি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা ধার আছে দেখেন? 3টা, 2টা 5টা, 6 7 8টা, 8টা 9টা ধার আছে এখানে, তাই না? এখানে 9টা ধার আছে। তাহলে এই যে ধার, এই ধারগুলোকে ই দ্বারা প্রকাশ করা হয়। যেমন আপনি এটাকে বলতে পারেন ই1, এইটাকে বলতে পারেন ই2, এইটা ই3, ই4, ই5, ই6,
E7, E8, E9। তো এই হচ্ছে টোটাল ব্যাপার-স্যাপার। তাহলে শীর্ষবিন্দু এবং হচ্ছে ধার নিয়ে গঠিত হবে, তখন সেটাকে বলা হবে কি? গ্রাফ। এখন এখানে যে মানে ধারগুলো আছে, এই ধারের সেটকে আপনি ই দ্বারা প্রকাশ করতে পারবেন। ধারের সেটকে আপনি ই দ্বারা প্রকাশ করতে পারবেন। তাহলে ই সমান কি হবে? E1, E2 এভাবে কত পর্যন্ত? এভাবে হচ্ছে E9 পর্যন্ত। এই যে E9 পর্যন্ত। বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে এই যে ভি এবং জি, এই যে ভি এবং ই, ভি এবং ই অর্থাৎ ভার্টেক্স এবং এজ নিয়ে যা গঠিত হবে সেইটাকেই ধার বলা হবে। তো আশা করি আমরা গ্রাফ বুঝেছি। এখন আর বিভিন্ন ধরনের গ্রাফ থাকতে পারে, বিভিন্ন ধরনের গ্রাফ থাকতে পারে। আমি এইটাকে একটু মুছে দেই, কারণ আমরা একটা সহজ একটা এক্সাম্পল নিয়ে আপনাদের বোঝাতে আপনাদেরও সুবিধা হবে। তাহলে দেখেন এই যে আমরা গ্রাফ, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে অঙ্কন করি। দেখেন, মনে করেন এই হচ্ছে আমরা একটা বিন্দু দিলাম, একটু লক্ষ্য করুন এই যে আমরা একটা বিন্দু দিয়েছি, এটাও কিন্তু একটা গ্রাফ। এটাকে বিন্দু গ্রাফ বলা হয়ে থাকে। এই যে একটা বিন্দু আছে, তার মানে এই যে একটা গ্রাফ অঙ্কন করেছে, এই গ্রাফের শীর্ষবিন্দু হচ্ছে একটা। দেখেন এইটাও কিন্তু একটা গ্রাফ। আমি এটাকে একটু বড় করি, ঠিক আছে? দেখেন এই যে আমি একটু বড় করেছি। ও, বড় করে এটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা এটাকে আমি আরেকটু ছোট করি। আমি এখানে একটা ছোট বৃত্ত টাইপের দেই, তাহলে আপনি আপনাদেরকে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। তো এটাকে আমি একটু ফিল করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এই যে এইটাও কিন্তু একটা গ্রাফ, এটাও কি একটা গ্রাফ, এটাকে বিন্দু গ্রাফ বলা হয়ে থাকে। দেখেন এই গ্রাফের শীর্ষবিন্দু হচ্ছে একটা, একটাই পয়েন্ট আছে, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে একটা। বাট এইটার মধ্যে কি কোনো ধার আছে? নাই। তার মানে একটা শীর্ষবিন্দু যদি থাকে কোনো গ্রাফের মধ্যে, তাহলে সেখানে কোনো ধার থাকবে না, সেখানে কোনো ধার থাকবে না। ঠিক আছে, বিষয়টা বুঝতে হবে। একটা শীর্ষবিন্দু থাকলে সেখানে কোনো গ্রাফ মানে কোনো ধার থাকবে না। তো এই হচ্ছে গ্রাফ। আশা করি আমরা গ্রাফের বিষয়টাকে আমরা বুঝেছি। এখানে এগুলাই লিখে দিয়েছে, আপনি জাস্ট এগুলাকে একটু দেখে দিবেন। ও এখানে আরেকটা জিনিস, প্রত্যেক ধারে তার সহযোগী অথবা একটি অথবা দুইটি শীর্ষবিন্দু থাকে, তাদেরকে প্রান্তবিন্দু বলা হয়। মানে পাশাপাশি দেখেন প্রত্যেক ধার মূলত তার প্রান্তবিন্দু সমূহের সংযোগ রূপ। আমরা এখানে এরকম একটা অঙ্কন করেছিলাম, মনে আছে? এই যে এরকম একটা ধার দিয়েছিলাম এবং এই ধারের দুই দিকে দুইটা প্রান্তবিন্দু ছিল। এই হচ্ছে একটা বিন্দু আর এই হচ্ছে একটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু মানে দুইটা শীর্ষবিন্দু ভার্টেক্স, এই ভার্টেক্সের মধ্যে এখানে একটা কি আছে? দেখেন এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ধার, এটা হচ্ছে আমাদের ধার। তাহলে একটা ধার যে দুইটা শীর্ষবিন্দু দ্বারা যুক্ত থাকবে, ওই দুইটা শীর্ষবিন্দুকে বলা হয় প্রান্তবিন্দু। কি বলা হয়? তাহলে বি1 এবং বি2 হচ্ছে এখানে প্রান্তবিন্দু। আপনি যে কোনো ভাবে এটাকে চিন্তা করতে পারেন। তারপর আসেন সসীম লেখ। কোন লেখের শীর্ষবিন্দুর সেট যদি সসীম হয়, তাহলে তাকে সসীম লেখ বলা হয়। আর শীর্ষবিন্দু যদি অসীম হয়, তখন সেটাকে অসীম লেখ বলা হবে। ঠিক আছে? বাট আমাদের এই চ্যাপ্টারে সম্পূর্ণ আলোচনা হচ্ছে সসীম গ্রাফ নিয়ে। সো আমরা যদি সসীম গ্রাফ বলি, মনে করেন জি হচ্ছে একটা গ্রাফ, এটার শীর্ষবিন্দু মনে করেন ভি1, ভি2, ভি3। তার মানে এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, দ্যাটস এটা হচ্ছে একটা সসীম গ্রাফ। এখন আমরা এরকম যদি আরেকটা গ্রাফ চিন্তা করি, মনে করেন ভি1, ভি2, ভি3 এরকম, মানে অসীম সংখ্যক ভার্টেক্স আছে, দ্যাটস ওয়াই ওইটা হয়ে যাবে কি আমাদের অসীম গ্রাফ। তো অসীম গ্রাফ জিনিসটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, বাট আমরা এই চ্যাপ্টারে যাই আলোচনা করব সব হচ্ছে সসীম গ্রাফ। তারপর আসেন সরল গ্রাফ। এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে ভাই। দেখেন সরল গ্রাফ বা সিম্পল গ্রাফ, যে লেখের প্রত্যেক ধার দুইটা ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু দ্বারা যুক্ত থাকে, কথাটা বোঝেন। প্রত্যেক ধার দুইটা ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু দ্বারা যুক্ত এবং এই যুগল শীর্ষবিন্দু দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক ধার নেই, এরূপ লেখকে বলা হয়ে থাকে সরল লেখ। তো এটা হচ্ছে বইয়ের একটা এক্সাম্পল। তো এটা এটা পুরোটাই কিন্তু একটা লেখ, ঠিক আছে? এই পুরোটাই একটা কি লেখ। এখন দেখেন এইটার মধ্যে এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে কিন্তু 7টা শীর্ষবিন্দু আছে। 7টা শীর্ষবিন্দু আছে, তাই না? এই 7টা শীর্ষবিন্দু দ্বারা এটা কিন্তু একটা কি? এটা হচ্ছে একটা লেখ বা একটা গ্রাফ। এখন দেখেন এইটা হচ্ছে একটা মানে এজ, এটা তিনটা, তারপর হলো চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তার মানে এখানে যে লেখ আছে, এখানে আমাদের ধার আছে 9টা। ধার আছে কয়টা? 9টা। এখন কথা হচ্ছে ভাই, এখানে এখানে যে 9টা ধার আছে, আপনি এখানে বলেন তো, এখানে কি দুইটা শীর্ষবিন্দুর মধ্যে দুই বা ততোধিক কোনো ধার আছে কিনা? দুইটা শীর্ষবিন্দুর মধ্যে দুই বা ততোধিক কোনো ধার আছে কিনা? জিনিসটাকে আমি একটু সহজভাবে এক্সপ্লেন করাই। যদি এক্সপ্লেন করাই তাহলে বিষয়টা কেমন হবে দেখেন। আমি এটাকে একটু মুছে দেই, আমি এই গ্রাফ থেকে বোঝাই। মনে করেন এই ভি1 এবং ভি3
এখন লক্ষ্য করেন এই যে আমরা এখানে অঙ্কন করলাম, তাহলে দেখেন এই যে V1 এবং V3 এখানে একটা ধার আছে, তাই না? মানে দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটাই ধার আছে। আবার দেখেন এই যে B1 B4 এখানে একটাই ধার আছে, B1 B2 একটাই ধার আছে, B2 B3 একটাই ধার আছে, B4 B5 এখানে একটাই ধার আছে, তাই না? এখন কথা হচ্ছে ভাই তাহলে একটা ধার তো আমরা বুঝলাম, তো এই এই যে গ্রাফটা এটা হচ্ছে একটা সিম্পল গ্রাফ। এখন সমস্যাটা কখন হবে জানেন? সমস্যাটা হবে যখন যখন আপনি যখন আপনি এই এই যে মনে করেন এই যে এখানে একটা ধার আছে না, এখন আপনি এখানে আরো একটা ধার অঙ্কন করে দিলেন। এখন দেখেন এই যে B1 এবং V2 এখানে এই B1 এবং V2 শীর্ষবিন্দু হচ্ছে দুইটা, বাট এই দুইটা শীর্ষবিন্দুর মধ্যে ধার হয়ে গেছে দুইটা। সো এটা কিন্তু সিম্পল গ্রাফ না। এটা কিন্তু সিম্পল গ্রাফ না। সিম্পল গ্রাফ হতে হলে ধার দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটাই ধার থাকবে। এখন আপনি যদি এখানে চিন্তা করেন যে আমি এখানে আরেকটা দিব, আপনি এখানে আরো একটা দিলেন। আপনি ইচ্ছামতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে কেউ আটকাতে পারবে না। তখন সেটা কিন্তু সিম্পল গ্রাফ নয়। সিম্পল গ্রাফ হচ্ছে দুইটা শীর্ষবিন্দুর মধ্যে কেবল এবং কেবলমাত্র একটাই ধার থাকবে। তখনই সেটাকে আমরা বলবো সিম্পল গ্রাফ। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন এই গ্রাফটা তো আমরা বুঝলাম। তারপর আসেন দেখেন এখানে বলে দিছে যে এটা কেন একটা সরল গ্রাফ। সরল গ্রাফ হলে প্রত্যেক ধার দুইটা ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু দ্বারা যুক্ত হবে। প্রত্যেক ধার দুইটা ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু দ্বারা যুক্ত হবে। কিন্তু দেখেন এখানে আমরা যে গ্রাফটা অঙ্কন করেছিলাম, এখানে এই ধার এবং এই ধার, এই দুইটা ধারের শীর্ষবিন্দুই কিন্তু এই V1 এবং V3, তাই না? দ্যাটস ওয়াই এটা কিন্তু সিম্পল গ্রাফ নয়। তারপর দেখেন এখানে আরেকটা কথা বলে দিছে, সেটা হচ্ছে দুইটা শীর্ষবিন্দু দ্বারা দুই বা ততোধিক ধার সংযুক্ত নয়। মানে দুইটা শীর্ষবিন্দু দ্বারা একের অধিক ধার সংযুক্ত থাকতে পারবে না। যদি হয় তাহলে সেটা সিম্পল গ্রাফ হবে না। তো এখানে এক্সাম্পল আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা যদি এই এক্সাম্পলটাকে একটু সলভ করি, তাহলে দেখেন কি বলেছে, এবিসিডি চারটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত একটা গ্রাফ হচ্ছে ভি। এখানে ই1 মানে কি এইচ, এবি ই1 সমান এবি, এর মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে যে ধার আছে সেটা হচ্ছে ই1। তাহলে দেখেন এই যে এ এবং বি এর মধ্যে যে ধার আছে সেটা হচ্ছে ই1। তারপর হচ্ছে ই3 সমান হচ্ছে সিডি, তাহলে সি এবং ডি এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ই3। তারপর হচ্ছে ই2 সমান হচ্ছে বিসি, তার মানে বি এবং সি এর মধ্যে আছে কি ই2। তারপর হচ্ছে ডি এবং এ এর মধ্যে আছে ই4 দেখেন। তারপর এ এবং সি এর মধ্যে আছে ই5, এই যে দেখেন এখানে আছে আমাদের ই5, এটা কিন্তু ই5। তারপর হচ্ছে বি এবং ডি এর মধ্যে আছে ই6, এই যে দেখেন বি এবং ডি এর মধ্যে আছে ই6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গ্রাফ। দেখেন খুব সিম্পল কথাবার্তা, এখানে কোনো বিষয় না বোঝার কিছু নাই। এখানে কোনো জায়গাতেই দেখেন কোনো জায়গাতেই কিন্তু দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একাধিক ধার নাই। এখন আমি যদি এই এ এবং সি এর মধ্যে এখানে আরেকটা ধার দিয়ে দেই, তাহলে এটা কিন্তু আর সিম্পল গ্রাফ নয়। কারণ এই যে এ এবং এই যে সি, এই দুইটা শীর্ষবিন্দুর মধ্যে কয়টা ধার হয়ে গেছে? দুইটা ধার হয়ে গেছে। তো দুইটা ধার যদি হয়ে যায় তাহলে সেটা সিম্পল গ্রাফ নয়। ঠিক আছে, তারপর আসেন মাল্টিগ্রাফ। তো মাল্টিগ্রাফ বুঝতে পারতেছেন, সিম্পলের বিপরীত হচ্ছে মাল্টিগ্রাফ। তো সিম্পল গ্রাফে আমরা বলেছি যে একটার বেশি ধার থাকা যাবে না দুইটা শীর্ষবিন্দুর মধ্যে। কিন্তু মাল্টিগ্রাফে কি বলেছে দেখেন, যদি কোনো লেখে একই শীর্ষবিন্দুর সংযুক্ত রূপে এক বা একাধিক ধার বিদ্যমান থাকে, তখন সেই লেখকে বলা হবে মাল্টিগ্রাফ। তাহলে এখানে আমরা যে গ্রাফটা অঙ্কন করছি সেটা ডেফিনেটলি একটা মাল্টিগ্রাফ। কেন দেখেন, আমরা জিনিসটাকে একটু বোঝাই। আমি জিনিসটাকে একটু বোঝাই। দেখেন মনে করেন এই হচ্ছে একটা গ্রাফ, আপনি আপনার মতো করে যে কোনো ভাবে চিন্তা করতে পারেন। এখন এই গ্রাফের মধ্যে মনে করেন এই হচ্ছে একটা কি ধার, তাই না? এই হচ্ছে একটা ধার। এখন এইটা কিন্তু এখানে একটা সিম্পল গ্রাফ। আমি যদি এখন এখানে আরেকটা ধার দিয়ে দেই, তার মানে এই যে এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা মনে করেন ডি। তাহলে এই যে এ এবং সি এই দুইটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা ধার আছে। এখন আরো অন্যদিকেও তো হতে পারে, যেমন এখানে ধার হতে পারে, এখানে হতে পারে, আপনি এখানে আরো দিতে পারেন, আপনি ইচ্ছা মতো অনেকগুলো দিতে পারেন। তখন সেটা হয়ে যাবে মাল্টিগ্রাফ। সিম্পল গ্রাফ হচ্ছে একটার বেশি ধার থাকা যাবে না দুইটা শীর্ষবিন্দুর মধ্যে। কিন্তু মাল্টিগ্রাফের মধ্যে দেখেন, এখানে দেখেন এই যে ভি এ আর এই যে বি, এই দুইটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধার আছে। এ এবং বি এর মধ্যে, মানে এ এবং বি দুইটা শীর্ষবিন্দুর মধ্যে পাঁচটা ধার আছে। সো এটা হচ্ছে একটা মাল্টিগ্রাফ। ঠিক, লুপ অথবা ফাঁস জিনিসটা কি দেখেন, আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করাই। মনে করেন আমি আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এটা হচ্ছে একটা গ্রাফ, আপনি যে কোনো ভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো এই গ্রাফের দেখেন আমরা এই গ্রাফের অনেকগুলো ধার চিন্তা করতে পারি, যেমন এটা একটা ধার আমরা দেখতে পাচ্ছি এচ। ঠিক আছে, তো এই হচ্ছে একটা গ্রাফ। তো এই গ্রাফের এই যে এ বি সি ডি এই হচ্ছে চারটা শীর্ষবিন্দু। এখন মনে করেন এখানে আরেকটা ধার এইদিকে এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে এই বিন্দুতেই শেষ হয়েছে। বুঝেন কথাটা? এইটা হচ্ছে একটা ধার যেটা সি শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয়ে সি শীর্ষবিন্দুতেই শেষ হয়েছে। তখন যে স্ট্রাকচারটা গঠন করেছে ওইটাকে বলা হয় ফাঁস অথবা লোপ।
এখন ফাঁস বা লুপ যে এরকমই হবে জিনিসটা এরকম না। মনে করেন আমি এখান থেকে একটা অঙ্কন করলাম, এই যে এরকম এরকম করে 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 তারপর আবার এই বিন্দুতে এসে শেষ হলো, এইটাও কিন্তু একটা লুপ। এটাও কি একটা লুপ, মানে হচ্ছে যে একটা ধার, এই টোটালটা মিলে হচ্ছে একটা ধার, বাট এইটা এই বি বিন্দু থেকে উৎপন্ন হয়েছে এবং বি বিন্দুতেই এসে শেষ হয়েছে, তখনই সেটাকে বলা হবে একটা লুপ অথবা ফাঁস। এখন এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি, কোনো লেকের কোনো ধার যদি এমন হয় যে তার দুইটি প্রান্তবিন্দুই একই, মানে যেখান থেকে উৎপন্ন হয়েছে, যে বিন্দু থেকে উৎপন্ন হয়েছে এবং যে শীর্ষবিন্দুতে শেষ হয়েছে, দুইটা যদি একই হয়, তবে উক্ত ধারকে ওইটার ফাঁস বলা হয়ে থাকে। যেমন এখানে দেখেন যে খুলনার ক্ষেত্রে এখানে একটা উৎপন্ন হয়ে এখানে শেষ হয়েছে, রাজশাহীর ক্ষেত্রে এখানে শেষ হয়েছে, চট্টগ্রামের ক্ষেত্রে এখানে উৎপন্ন হয়ে এখানে শেষ হয়েছে। তো এরকম আপনি আরো অনেক জিনিস চিন্তা করতে পারেন যেগুলো হচ্ছে ফাঁস বা লোপ, মানে মূল কনসেপ্টটা বুঝলে আপনার হয়ে যাবে। আপনি যদি বইয়ের সাথে চিন্তা করেন তাহলে এরকম চিন্তা করতে পারেন। তারপর আসেন সুডোগ্রাফ, খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ সুডোগ্রাফ। তো কি বলেছে দেখেন, যদি কোনো লেখে যুক্ত ধার, যুক্ত ধার মানে দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একের অধিক ধার থাকবে, তখন সেটাকে যুক্ত ধার বলা হয়। অথবা ফাঁস, যুক্তধার অথবা ফাঁস অথবা উভয়ই বিদ্যমান থাকে, তখন উক্ত লেখকে বলা হয়ে থাকে সুডোগ্রাফ বা মেখি লেখ। বিষয়টা কিরূপ দেখেন, দেখেন আমরা মনে করেন এখানে আমরা একটা যদি লোভ চিন্তা করি, আমরা একটা গ্রাফ অঙ্কন করব। সো মনে করেন আমরা এই হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করতেছি। ওকে, সো এই গ্রাফের অনেকগুলো শীর্ষবিন্দু আছে, আমরা বরাবরই দেখতে পাচ্ছি এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা অনেকগুলো শীর্ষবিন্দু আছে। তো বলেছে দেখেন এটা কিন্তু একটা সরল লেখ, এটা কি একটা সরল লেখ, কেন সরল লেখ, এটার মধ্যে কিন্তু কোনো কোনো দুইটা শীর্ষবিন্দুর মধ্যে কিন্তু একের অধিক ধার নাই। যেমন এখানে যদি আমরা এটাকে ভি1, এইটা ভি2, ভি3, ভি4, ভি5, ভি6, ভি7, ভি8, এরকম আমরা এটার অনেকগুলো নাম দিলাম, ঠিক আছে, অনেকগুলো নাম দিলাম, মানে অনেকগুলো শীর্ষবিন্দুগুলোর নাম দিলাম আর কি। এখন দেখেন এখানে প্রত্যেকটা শীর্ষবিন্দুর মধ্যেই কিন্তু একটাই ধার আছে। সো এইটা হচ্ছে একটা সিম্পল গ্রাফ, এটা নিয়ে আমাদের কোনো ডাউটস নাই। এখন আমার ইচ্ছে হলো যে আমি এখানে 1 এবং 5 এইটার মধ্যে আমরা একটা ধার দিলাম, কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু কোনো সমস্যা নাই, এখনো কিন্তু এটা সিম্পল গ্রাফ, স্টিল নাও এটা একটা সিম্পল গ্রাফ। এখন যদি আমি এখানে একটা কি দিয়ে দিই, আরো একটা ধার দিয়ে দিই, তার মানে ভি1 এবং ভি3 এই দুইটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা ধার আছে। সো এটা হয়ে গেল একটা মাল্টি গ্রাফ, কি হয়ে গেল, এটা একটা মাল্টি গ্রাফ, মাল্টি গ্রাফ। এখন যদি আমরা এইটার সাথে যদি আমরা একটা লুপ চিন্তা করি, মনে করেন এই যে ভি2 শীর্ষবিন্দু আছে, এই ভি2 শীর্ষবিন্দুর মধ্যে একটা ধার এরকম উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ভি2 শীর্ষবিন্দু। তাহলে দেখেন এইটার মধ্যে যুক্ত ধার আছে, যুক্ত ধার মানে একের অধিক ধার থাকবে, আবার এখানে একটা লুপও আছে। এখন যদি মনে করেন এখানে এই লুপটা না থাকে, এই লুপটা যদি না থাকে, তাহলেও এটা একটা সুডোগ্রাফ। দেখেন কি বলেছে, যদি যুক্ত ধার থাকে তাহলে একটা সুডোগ্রাফ হবে, অথবা যদি ফাঁস থাকে, শুধু ফাঁস থাকে, তাহলে একটা কি হবে, মনে করেন আমি এখানে একটা অঙ্কন করলাম আর এখানে আমি একটা ফাঁস দিলাম, তাহলে এটাও কিন্তু একটা সুডোগ্রাফ। এখন এটার সাথে যদি যুক্ত ধার থাকে, মনে করেন এখানে আরেকটা যুক্ত ধার আমি দিলাম, তাহলে ওটা কি একটা সুডোগ্রাফ। অর্থাৎ এইটার মধ্যে যুক্ত ধার থাকতে পারে, অথবা লুপ থাকতে পারে, অথবা যুক্ত ধার এবং লুপ দুইটাই থাকতে পারে, তখন সেটাকে বলা হবে সুডোগ্রাফ, ঠিক আছে। তো এখানে যে এক্সাম্পল আমরা প্রিভিয়াস গুলোতে দেখেছি প্রত্যেকটাই হচ্ছে এক একটা সুডোগ্রাফ বা এটাকে মেকি গ্রাফ বলা হয়ে থাকে। তারপর দেখেন, নির্দেশক লেখ। তো কথার মাঝেই বোঝা যাচ্ছে যে এখানে একটা মানে দিক থাকবে, ডাইরেকশন থাকবে। দেখেন নির্দেশক মানে কি, ডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে। তো একটা অশূন্যক মানে কি, যে এমন একটা গ্রাফ যেটার শীর্ষবিন্দু অবশ্যই থাকবে, ফাঁকা নয় এমন। শীর্ষবিন্দু সমূহের সেট হচ্ছে ভি এবং একটা নির্দেশক ধার সমূহের সেট হচ্ছে ই। তাহলে তাহলে প্রত্যেক নির্দেশক ধারী মূলত শীর্ষবিন্দু সমূহের ক্রমজোড়ায় সহযোগী। আমি যদি আপনাকে সহজভাবে জিনিসটাকে বোঝাই আমি যদি আপনাদেরকে সহজভাবে জিনিসটাকে বোঝাই, তাহলে দেখেন এই যে গ্রাফটা আমরা অঙ্কন করেছি এটা কিন্তু একটা সিম্পল গ্রাফ, এটা কি একটা সিম্পল গ্রাফ। এখন এই সিম্পল গ্রাফের মধ্যে যদি আমি ডাইরেকশন দিয়ে দেই, যে মনে করেন এ থেকে বি এর দিকে যাবে, বি থেকে সি এর দিকে যাবে, সি থেকে ডি এর দিকে আসবে, ডি থেকে এ এর দিকে যাবে, আবার এ থেকে সি এর দিকে যাবে, মানে যখনই একটা ডাইরেকশন দেয়া থাকবে, ডাইরেকশন যেটা কোন দিকে যাচ্ছে বা ওইটা প্রবাহটা কোন দিকে, তখন সেটাকে আমরা বলবো একটা ডাইরেকশন গ্রাফ বা নির্দেশক গ্রাফ। তো এখানে দেখেন, এখানে যে চিত্রটা দেয়া আছে, এখানে ডাইরেকশন দেয়া আছে যে খুলনা থেকে রাজশাহী এইদিকে যাবে, খুলনা থেকে রাজশাহী এইদিকে যাবে,
খুলনা থেকে চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম এই দিকে যাবে, চট্টগ্রাম থেকে সিলেট হচ্ছে এই দিকে যাবে, আবার সিলেট থেকে চট্টগ্রাম এই দিকে ফেরত আসবে, আবার চট্টগ্রাম থেকে রাজশাহী এইদিকে আসবে, আবার রাজশাহী থেকে চট্টগ্রাম এইদিকে যাবে। তারপর এখানে আরো আছে, মানে সহজ বিষয় হচ্ছে দেখেন এখানে রংপুর, এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে, বরিশাল, সেগুলো একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নিন। দেখেন এখানে মূল কথা হচ্ছে যে এখানে একটা দিক থাকবে, যে এই দিকে যাবে, ডাইরেকশন যখন থাকবে তখন সেটাকে বলা হবে নির্দেশক গ্রাফ বা নির্দেশক লেখ। তারপর আসেন সরল নির্দেশক গ্রাফ বা সিম্পল ডাইরেক্টেড গ্রাফ। ব্যাপারটা কি? যদি কোনো নির্দেশক লেখে, তার মানে এখানে লেখটা অবশ্যই নির্দেশক থাকবে, ওইটার মধ্যে যদি কোনো ফাঁস বা লোপ না থাকে, দেখেন ফাঁস বা যুক্তধার যদি না থাকে, ফাঁস বা যুক্তধার যদি না থাকে তখন সেই লেখকে সরল নির্দেশক গ্রাফ বলা হয়ে থাকে। তাহলে দেখেন এই যে আমরা গ্রাফটা অঙ্কন করেছি, এটা কিন্তু একটা সরল নির্দেশক গ্রাফ। কেন? দেখেন এখানের মধ্যে কিন্তু কোনো ফাঁস নাই, আছে? ফাঁস কি? ফাঁস হচ্ছে, মনে করেন আমি এখানে একটা, এই যে এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে এই বিন্দু থেকে শেষ হয়েছে একটা ধার দিলাম, এটা কিন্তু একটা ধার, ঠিক আছে? তার মানে এইটা এখন একটা কিন্তু, এটা কিন্তু একটা লোভ বা ফাঁস, তখন এটা কিন্তু সরল নির্দেশক গ্রাফ নয়। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে নির্দেশক গ্রাফ কেন? কারণ এখানে ডাইরেকশন দেয়া আছে যে কোন দিক থেকে কোন দিকে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা লোভ গঠন হয়েছে, তার মানে এটা, এটা কি, এটা আপনার সরল নির্দেশক গ্রাফ নয়, এটা গ্রাফ বাট সরল নির্দেশক গ্রাফ নয়, ঠিক আছে? সরল নির্দেশক গ্রাফ হতে হলে কোনো লুপ থাকা যাবে না। তো আমি মনে করেন এখন লুপ নাই, কিন্তু এখানে একটা কি আছে, এখানে একটা যুক্ত ধার আছে, এখানে একটা কি আছে, এখানে একটা যুক্ত ধার আছে। দেখেন এ এবং সি এর মধ্যে দুইটা ধার আছে, তার মানে এটা যুক্ত ধার, তখন এটার একটা ডাইরেকশন থাকবে। এখন কিন্তু এইটা, এখনো কিন্তু এটা সরল নির্দেশক গ্রাফ নয়, কারণ এখানে যুক্ত ধার আছে। মানে সরল নির্দেশক গ্রাফটা হচ্ছে এরকম, যে এইটার মধ্যে কোনো যুক্ত ধার থাকবে না, আবার কোনো লুপও থাকবে না, একেবারে সরল থাকবে, সিম্পল থাকবে, এরকম আর কি। তো এটা হচ্ছে একটা সরল নির্দেশক গ্রাফ। তারপর দেখেন আপনি এই চিত্রটাও চাইলে দেখতে পারেন, দেখেন এখানে কিন্তু কোনো লুপ নাই। এখন এখানে যদি আরেকটা ধার আমরা অঙ্কন করে দিতাম এ এবং বি এর মধ্যে, মনে করেন এখানে আমি আরেকটা ধার দিয়ে দিলাম আর একটা ডাইরেকশন আমরা দিলাম এই দিকে, তখন কিন্তু আবার এটা সরল নির্দেশক গ্রাফ নয়, কারণ এখানে এ এবং ডি এর মধ্যে কিন্তু যুক্ত ধার আছে, দুইটা ধার, এখানে E4, আমি এখানে একটা নাম দিলাম E5। এখন দেখেন তো এই যে এ এবং ডি এর মধ্যে কিন্তু কয়টা ধার আছে, দুইটা ধার আছে, তার মানে যুক্ত ধার আছে। সো এটা কিন্তু সরল নির্দেশক গ্রাফ নয়। তো এখন এটা সরল নির্দেশক ধার। আবার এখানে যদি আমি একটা লুপ দেই, তাও কিন্তু সরল নির্দেশক মানে লেখ নয়। আমি এখানে অনেকগুলো লুপ দিতে পারি আমার ইচ্ছা, তাহলে এটা কিন্তু সরল নির্দেশক গ্রাফ নয়, ঠিক আছে? তারপর আসেন ডাইরেক্টেড গ্রাফ। যদি কোনো নির্দেশক লেখে যুক্ততার বিদ্যমান থাকে তখন উক্ত লেখকে বলা হবে নির্দেশক বহুদা লেখ। এটা দেখ না, লেখ, ঠিক আছে? এটা হচ্ছে লেখ। তো খুব সহজ কথাবার্তা, যে এই যে আমরা গ্রাফটা অঙ্কন করেছি, এটা কিন্তু একটা সরল নির্দেশক গ্রাফ। এখন যদি এটার মধ্যে আমি একটা ধার দিয়ে দিই, এই যে ধার দিলাম, এই যে যুক্ত ধার দিলাম, যুক্ত ধার, তখন সেটা হয়ে যাবে বহুদা, বহুদা নির্দেশক গ্রাফ বা বহুদা নির্দেশক বহুদা লেখ, বহুদা, ঠিক আছে? তো বহুধা মানে হচ্ছে বহু ধার থাকবে আর কি, ধার বেশি থাকবে, একের অধিক থাকবে। আপনি এখানে অনেক এক্সাম্পল দেখতে পারেন, অনেক এখানে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে আপনি ওইগুলো যদি চিন্তা করেন সেটাও করতে পারেন। দেখেন এখানে যুক্ত ধার আছে, এখানে এই দুইটার মধ্যে এখানে তিনটা ধার আছে, এই হচ্ছে কথাবার্তা আর কি, খুব সহজ বিষয় এগুলা। তারপর আসেন মিশ্র গ্রাফ। যদি কোনো লেখ এমন হয় যে তার কিছু ধার হচ্ছে অনির্দেশক, দেখেন কিছু ধার হচ্ছে অনির্দেশক এবং কিছু ধার হচ্ছে নির্দেশক, তাহলে সেই গ্রাফকে বলা হবে মিশ্র গ্রাফ। আমরা একটা গ্রাফ অঙ্কন করি, মনে করেন এই হচ্ছে আমরা একটা গ্রাফ অঙ্কন করলাম, ঠিক আছে? এই হচ্ছে একটা গ্রাফ, এখানে আমরা, ওকে, তো এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে একটা গ্রাফ। আমি আরেকটা অঙ্কন করি, এখানে, আচ্ছা এই হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? এখন কি বলেছে দেখেন, বলেছে যে যদি কোনো লেখ এমন হয় যে তার কিছু ধার হচ্ছে অনির্দেশক, তা আর কিছু ধার হচ্ছে নির্দেশক। এখন মনে করেন এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? এগুলা কি শীর্ষবিন্দু, তাই না? B3, B4, B5, B6, এখানে একটা শীর্ষবিন্দু আছে, ঠিক আছে? B6, B7, V8, V9, এটা হচ্ছে B10। সো এইখানে 10টা শীর্ষবিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এমন হয়, যদি এমন হয় যে এখানে যে 10টা শীর্ষবিন্দু আছে, 10টা শীর্ষবিন্দুর মধ্যে কিন্তু অনেকগুলো ধার আছে, যেমন এই যে এটা হচ্ছে একটা ধার, এটা একটা ধার, ধার 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 ধার,
তো এখানে যে ধারগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এই ধারগুলোর মধ্যে কিছু ধার যদি নির্দেশক হয়, যেমন এই যে দেখেন এটা কিন্তু একটা নির্দেশক ধার, কারণ এখানে তার ডাইরেকশন দেয়া আছে। এটা একটা নির্দেশক ধার, এইখানে মনে করেন কোনো ডাইরেকশন নাই, ঠিক আছে, এখানে কোনো ডাইরেকশন নাই, এখানে আবার ডাইরেকশন আছে, এখানে ডাইরেকশন আছে। তাহলে কিছু ধারের মধ্যে ডাইরেকশন দেয়া আছে, কিছু ধারের মধ্যে ডাইরেকশন দেয়া নাই। তো এই ধরনের গ্রাফকে বলা হয়ে থাকে মিশ্র গ্রাফ। অর্থাৎ যে গ্রাফের মধ্যে কিছু ধার থাকবে নির্দেশক আর কিছু ধার থাকবে অনির্দেশক, সেটা কি বলা হবে? মিশ্র গ্রাফ। তো দেখেন এখানে মিশ্র গ্রাফের ডেফিনিশনটা অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, তারপর দেখেন এখানে আমরা কিছু এই জিনিসটাকে একটু ভালো করে বুঝবো। এতক্ষণ আমরা যা পড়েছি এতক্ষণ আমরা যা পড়েছি এতক্ষণ আমরা যা পড়েছি এইগুলোর একেবারে সামারি হচ্ছে এইটা, আমরা একটু দেখি, ঠিক আছে। প্রথমত হচ্ছে সরল লেখ। সরল লেখের দ্বারসমূহ নির্দেশকও হতে পারে, অনির্দেশকও হতে পারে। আমরা কিন্তু প্রথমে যে যে গ্রাফগুলো দেখাইছিলাম সবার প্রথমে, সেগুলো কিন্তু অনির্দেশক ছিল। পরবর্তীতে আমরা আবার নির্দেশক সরল গ্রাফও কিন্তু পড়েছি, তাই না? তার মানে সরল গ্রাফটা নির্দেশকও হতে পারে, মানে সরল লেখের যে ধার সমূহ, এগুলো হচ্ছে ধার সমূহের প্রকৃতি, ঠিক আছে। তাহলে সরল লেখ সমূহের ধার সমূহ নির্দেশকও হতে পারে, অনির্দেশকও হতে পারে। সরল লেখের মধ্যে কি যুক্তধার থাকবে? না, যুক্তধার থাকলে সেটা সরল গ্রাফ না, যুক্তধার থাকলে সেটা হয়ে যাবে মাল্টিগ্রাফ। সরল গ্রাফের মধ্যে কি কোনো ফাঁস থাকবে? না, সরল গ্রাফের মধ্যে কোনো ফাঁসও থাকবে না। ফাঁস থাকলে তো সেটা সরল গ্রাফ হবে না, তাই না? তারপর আসেন বহুদা লেখ, মানে মাল্টিগ্রাফ। এটাও নির্দেশক হতে পারে, অনির্দেশক হতে পারে। যেহেতু এটা মাল্টিগ্রাফ, অবভিয়াসলি এটার কি থাকবে? যুক্তদার থাকবে। খুব সিম্পল বিষয়, কারণ যুক্তদার থাকলে সেটাকে আমরা কি বলি? মাল্টিগ্রাফ, তাই না? তো থাকবে, বাট এটার মধ্যে কোনো ফাঁস থাকবে না, কোনো ফাঁস থাকবে না। তারপর আসেন মেখি বা সুডোগ্রাফ। সুডোগ্রাফ হচ্ছে অনির্দেশক। সুডোগ্রাফের মধ্যে কিন্তু কোনো ডাইরেকশন দেওয়া থাকতে পারবে না, বাট এটা যুক্তদারও থাকতে পারে, ফাঁসও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তারপর কি মিশ্র গ্রাফ। এটা নির্দেশকও হতে পারে, অনির্দেশকও হতে পারে। এটার ধার অবশ্যই থাকবে, মিশ্র ধারের ধার মানে যুক্তধার অবশ্যই থাকবে, যুক্তধার অবশ্যই থাকবে, আবার এটার ফাঁসও কি তা থাকবে, ঠিক আছে, অবশ্যই ফাঁসও থাকবে। সো এই হচ্ছে এইগুলা যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি আর কি। তারপর আসেন একটা শীর্ষবিন্দুর মাত্রা। তো আমি শীর্ষবিন্দুর মাত্রাটাকে এই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো আমি এখান থেকে চেষ্টা করব যে আপনাদের আমি অনির্দেশক গ্রাফ থেকে বোঝানোর জন্য। সো এটা কিন্তু একটা অনির্দেশক গ্রাফ, এখানে কোনো ডাইরেকশন নাই, তাই না? বাট এইটা দেখেন, এটা কিন্তু একটা নির্দেশক গ্রাফ, কারণ এখানে ডাইরেকশন দেয়া আছে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা অনির্দেশক গ্রাফ। এখন আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি মাত্রা। মাত্রা মানে হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে মাত্রা কি? মাত্রা হচ্ছে একটা গ্রাফের, আমরা এগুলাকে শীর্ষবিন্দু নাম দেই, একটা গ্রাফের প্রতিটা শীর্ষবিন্দু থেকে যতগুলা ধার বের হবে, বা একটা গ্রাফের প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যতগুলা ধার বের হবে বা যতগুলা ধার ওই বিন্দু থেকে কানেক্ট হবে, তার সংখ্যাকে মাত্রা বলা হয়ে থাকে বা ডিগ্রি বলা হয়ে থাকে। ডিগ্রিটা কিন্তু শীর্ষবিন্দুর হয়। ডিগ্রিটা কার হয়? শীর্ষবিন্দুর হয়। এই জন্য দেখেন এখানে বলেই দিয়েছে একটা শীর্ষবিন্দুর মাত্রা, একটা শীর্ষবিন্দুর মাত্রা। তার মানে হচ্ছে দেখেন এই যে ভি2, এই ভি2 থেকে কয়টা ধার বের হয়েছে? এই যে দেখেন এইটা গিয়ে কানেক্ট হয়েছে, তার মানে একটা, এই হচ্ছে একটা, দুইটা, এই হচ্ছে একটা, দুইটা, আর এই হচ্ছে একটা, তিনটা। তার মানে আমরা যদি বি2 বলি তাহলে দেখেন ডিইজি মানে হচ্ছে ডিগ্রি, ভি2 তার মানে ভি2 এর মাত্রা। তাহলে ভি2 থেকে কয়টা ধার বের হয়েছে? তিনটা। তাহলে ভি2 এর ডিগ্রি হচ্ছে 3। তারপর আসেন ভি1, ভি1, ভি1 থেকে দেখেন কয়টা? এই যে দেখেন এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, কয়টা হলো? দুইটা। তাহলে ভি1 এর যে ডিগ্রি সেটা হচ্ছে 2। তারপর আসেন ভি4, ভি4, তাহলে 4 এর সাথে দেখেন এই যে একটা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা, তাই না? এখন আসেন ভি4, সরি ভি3, তাহলে দেখেন এইটার সাথে কানেক্ট হয়েছে এই একটা, এই একটা, দুইটা। তো এই হচ্ছে আমাদের ডিগ্রি। তো ডিগ্রি হচ্ছে এমন একটা জিনিস, বা ডিগ্রি হচ্ছে একটা শীর্ষবিন্দুর থেকে বা একটা শীর্ষবিন্দুর সাথে যতগুলো ধার যুক্ত হয়েছে সেটা যে কোনো দিকে হতে পারে, সেটাকে তার ডিগ্রি বলা হয়। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভাই, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখন এইটা তো মনে করেন এরকম, তাই না? এখন যদি এখানে আমি আরেকটা লোভ দিতাম, ধার দিতাম, এগুলোর আবার একটু নাম দেই, ভি1, তারপর হচ্ছে ভি2 হচ্ছে 3টা, ভি1 হচ্ছে 2টা, তাই না? তাহলে ভি1, ভি2,
তারপর হচ্ছে V3 V4। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমরা এই V1 এবং V2 এর মধ্যে এখানে আরো একটা ধার দেই, যেটাকে আমরা যুক্ত ধার বলি, তাহলে এই যে আরেকটা ধার দিলাম, ঠিক আছে। এখন বলেন তো B4 এবং B2 এগুলোর ধার তাহলে কয়টা হয়ে গেল, মানে মাত্রা কয়টা হয়ে গেল? চারটা। একটা দেখেন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে V2 এর তখন হয়ে যাবে চারটা, B4 এর কয়টা হয়ে যাবে? চারটা। এখন এখানে আরেকটা জিনিস বাকি আছে, যুক্ত ধারের বিষয়টা তো আমরা বুঝলাম। যুক্ত ধার এরকম থাকলে সেটা কাউন্ট হবে ধার হিসেবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটার সাথে একটা লুপ থাকে, লুপ লুপ দেখেন, তো আমি এখানে একটা লুপ অঙ্কন করলাম, ঠিক আছে। এখন বলেন তো B4 এর মাত্রা কয়টা? দেখেন, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, দুইটা। আর একটা লুপ দুইটা মাত্রা কাউন্ট হবে। সবসময় মনে রাখতে হবে যে একটা লুপের ক্ষেত্রে মাত্রা হবে দুইটা, একটা লুপের ক্ষেত্রে মাত্রা হবে দুইটা, এটা আপনাকে মনে রাখতে হবে। একটা লুপের ক্ষেত্রে মাত্রা হবে দুইটা, তার মানে B4 এর এই যে লুপ, এই লুপের জন্য মাত্রা হচ্ছে দুইটা, আর এখানে আছে আরো দুইটা, তাহলে B3 এর মাত্রা কত হলো? B3 এর মাত্রা হয়ে গেল 4। এখন আমি এখানে যদি আরো একটা লুপ অঙ্কন করি, আরো একটা লুপ যদি অঙ্কন করি, তাহলে B3 এর মধ্যে লুপ আছে দুইটা, দুইটার মাত্রা হচ্ছে 4, আর এখানে আছে আরো 2, তখন এটা হয়ে যাবে কত? 6। এখন আমি যদি এখানে আরো একটা মাত্রা মানে লুপ অঙ্কন করি, তাহলে এখানে B3 এর লুপ হয়ে গেল একটা, দুইটা, তিনটা, তিনটায় হচ্ছে 6টা মাত্রা, আর এই হলো আরো 2, তাহলে এটা মাত্রা হয়ে যাবে কত? 8। বিষয়টা বোঝাতে পেরেছি? তার মানে হচ্ছে একটা গ্রাফের মধ্যে যতগুলো লুপ থাকবে শীর্ষবিন্দুর মধ্যে, এক একটা লুপকে দুইটা মাত্রা কাউন্ট করতে হবে। এই জিনিসটাই এখানে ক্লিয়ারলি সুন্দরভাবে বলে দিছে। দেখেন, এইটা আমরা একটু দেখবো এখন এখান থেকে। তো কি বলেছে? একটা অনির্দেশক লেখের, তার মানে এখানে যে আমরা যে লেখটা নিব সেটা হচ্ছে অনির্দেশক লেখ, ঠিক আছে। একটি অনির্দেশক লেখের একটি শীর্ষবিন্দু দিয়ে ওই লেখে কয়টি ধার অতিক্রম করেছে, একটা শীর্ষবিন্দু দিয়ে কয়টি ধার অতিক্রম করেছে, অর্থাৎ যে কয়টি আপতিত দ্বার বিদ্যমান তাদের সংখ্যাকে উক্ত শীর্ষবিন্দুর মাত্রা বলা হবে। মানে একটা বিন্দুতে দেখেন, এই একটা বিন্দুতে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই যে বি, আমরা কি লিখতে পারবো? ডিগ্রি অফ বি, মানে বি এর ডিগ্রি হচ্ছে কত? 4। এরকম আপনি প্রত্যেকটা বিন্দুর ডিগ্রি বের করতে পারবেন, ডিগ্রি মানে মাত্রা। এখন দেখেন, ফাঁসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি ব্যতিক্রম। কোন শীর্ষবিন্দুতে যদি ফাঁস থাকে, তাহলে ফাঁসের জন্য ওই বিন্দুতে মাত্রা 2 বিবেচনা করতে হবে, ঠিক আছে। কেননা জি এর শীর্ষবিন্দুগুলোর মাত্রার যোগফল এবং ধারগুলো, মানে জি এর শীর্ষবিন্দুগুলোর মাত্রার যোগফল তার ধার সংখ্যার 2 গুণের সমান, ধার সংখ্যার 2 গুণের সমান। বিষয়টা একটু বোঝেন। মাত্রা যতগুলা থাকবে, মানে শীর্ষবিন্দুগুলোর যোগফল, দেখেন জি এর শীর্ষবিন্দুগুলোর মাত্রার যোগফল, শীর্ষবিন্দুগুলোর মাত্রার যোগফল ধারগুলোর সংখ্যার 2 গুণের সমান, ধারগুলোর সংখ্যার 2 গুণের সমান, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমরা এই কনসেপ্টটা আশা করি বুঝেছি। এইটার উপর ভিত্তি করে আমরা হ্যান্ডশেকিং উপপাদ্য শিখব নেক্সট ক্লাসে, তখন এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন।